সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। নিউ ইয়র্ক থেকে আন্তর্জাতিক রাজনীতি, বেশ বড় কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হয়ে গেছে অক্টোবরের 25 তারিখ থেকে। নির্বাচনের এই উত্তাপটি চারিদিকে লেগে আছে। অনেক ভোটারদের মুখে একটি বার্তা আমরা শুনতে পাচ্ছি, পরিবর্তন দরকার। অনেকে বলছেন অনেক নার্ভাস লাগছে। নিউ ইয়র্ক কোন দিকে যাবে, এটি থাকবে আলোচনার একটি বিষয়, অনেক বড় একটি প্রশ্ন। এদিকে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া ভ্রমণে জোর আলোচনা চলছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সময় আমেরিকার সঙ্গে চুক্তির সব শর্ত চূড়ান্ত হয়েছে, যেখানে 15% শুল্ক ছাড় দেবে আমেরিকা, 15% নিবে, এবং যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকা বিনিয়োগের সংক্রান্ত ছাড় যুক্ত হয়েছে সেখানে। অর্থাৎ বেশ অগ্রগতি হয়েছে। জাপানের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন জাপানি কোম্পানিগুলো আমেরিকায় বহু বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আনছেন। কিন্তু টয়োটা কোম্পানি জানিয়েছে যে ট্রাম্প যে $10 বিলিয়ন বিনিয়োগের কথা বলছেন বা গর্ব করছেন এটি নিয়ে, এটি কোনো নতুন বিষয় নয়। আলোচনা থাকবে সেটিও। 6 দিনের সফর, এশিয়া সফরে ট্রাম্প আবারও বলেছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আরেকটি বৈঠক করতে চান। কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করলে আলোচনা কোন বিষয়ে থাকবে সে সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর তার কাছে ছিল না। এদিকে হেলথ কেয়ার যে মার্কেটটি হয়ে থাকে, ওপেন মার্কেট, ওবামা কেয়ার নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম অর্থাৎ যে মান্থলি পেমেন্টটি করা হয়ে থাকে সেখানে বড় ধরনের পরিবর্তন বা বৃদ্ধি হয়েছে। কিন্তু কংগ্রেস এখনও কিন্তু আলাপ আলোচনা চলছে, তার কারণ গভর্নমেন্ট শাটডাউন। এটি একটি মুখ্য বিষয় সেই শাটডাউনের, সেটি আলোচনা থাকবে, এবং বেড়ে কোথায় গিয়েছে কোথায় বাড়ছে না সেটিও আলোচনা থাকবে। 2 ফেডারেল প্রসিকিউটরকে বদলি করা হয়েছে অথবা সাসপেন্ড করা হয়েছে, কারণ তারা শাস্তি দাবি করেছেন, বড় ধরনের শাস্তি দাবি করেছেন টেইলর টরন্টোর বিরুদ্ধে, যিনি 6 জানুয়ারির দাঙ্গায় জড়িত ছিলেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করেছিলেন, অর্থাৎ ক্ষমা পেয়েছিলেন প্রেসিডেন্সিয়াল পার্ডনের মাধ্যমে। এরপর উনি বারাক ওবামার বাসার সামনে অবৈধ অস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন। এখন এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে এটা রাজনৈতিক প্রতিশোধের আরেকটি উদাহরণ কিনা। আন্তর্জাতিকে গাজায় ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, প্যালেস্টিনিয়ান, যে ইসরায়েলি হামলায় কমপক্ষে 100 জন নিহত হয়েছেন, যা এ মাসের যুদ্ধবিরতির পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল। ইসরায়েল বলেছে সিজ ফায়ার আবারও কার্যকর হয়েছে আক্রমণের পর। আর এদিকে বাংলাদেশে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার হত্যাকাণ্ডের জন্য কোনো রকম ক্ষমা চাননি। নতুন করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশে এবং বিদেশে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আজ আমার সাথে যোগ দিয়েছেন প্রফেসর গোলাম এম মাদবর, ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও যোগ দিয়েছেন মাহমুদ রেজা চৌধুরী, সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনারা দুজনই ভালো আছেন, এবং আজকের বিষয়গুলি বেশ ভালোভাবে আমরা শুনবো আপনাদের কাছে, বেশ বিশ্লেষণগুলি। শুরু করব আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। আগাম ভোটে ভোটারদের মন্তব্য, পরিবর্তন দরকার। অনেকে বলছেন তারা নার্ভাস। এগুলি কি ইঙ্গিত করছে? নিউ ইয়র্ক সত্যি কি পরিবর্তনের মোড় ঘোরাতে যাচ্ছে? এটি একটি প্রশ্ন রইল। রেজা সাহেব, আপনার কাছে। ধন্যবাদ। নিউ ইয়র্কের বিষয়টা বহুল আলোচিত ইতিমধ্যে বিভিন্ন মহলে। এখন নির্বাচনের ফলাফলটা কোন দিকে যাবে কোন জায়গায় বেশ আশঙ্কা তৈরি করছে, এবং দুটো ব্যাপার আছে এখানে। কোন বাংলাদেশি আমেরিকানরা তারা এমন ভাবে জিনিসটা প্রচার করছেন যাতে মনে হচ্ছে উনি বাংলাদেশিদের স্বার্থ, কিংবা বিশেষ করে যদি মুসলিম বাংলাদেশি বা মুসলমানদের একজন মেয়র হতে যাচ্ছেন, এটা রং সিগন্যাল বহন করে আমেরিকাতে। কারণ আমেরিকার যিনি মেয়র হবেন তিনি সবারই, এখানে শুধু বাংলাদেশি মুসলমান নাই, এখানে ইহুদিরা আছেন, খ্রিস্টানরা আছেন, হিন্দু সম্প্রদায় আছেন, এবং অনেকেই আছেন। অতএব সেটাকে কালার করা বা সেটাকে মুখ্য করে প্রচার করাটা একটা নেগেটিভ ওয়েট তৈরি করতে পারে বলে মনে হয়।
এবং ইট মে এফেক্ট অন আদার্স কমিউনিটিস পিপল। আরেকটা দেখা যাচ্ছে একই সাথে বাঙালি অনেকেরা আমি দেখলাম ইউটিউবে যে তারা কুমোর পক্ষে কথা বলতে চাচ্ছে এবং তারা বলছেন কেন মামদানি উইল বি নট বেটার ক্যান্ডিডেট কম্পেয়ার উইথ কুমো, কারণ মামদানি যে কথাগুলো বলতে চাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি নট ফেভারিং দ্য ইসলাম অথবা আপনার কনজারভেটিভ ওয়েতে ফেভারিং দ্য ইসলাম, এটা একটা নেগেটিভ বার্তা দিতে পারে। অতএব সেখানে কুমো ইজ মোর ফেয়ার ক্যান্ডিডেট এবং মোর বেটার ক্যান্ডিডেট দেন মামদানি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত আপনি লক্ষ্য করবেন যে মামদানির যে সাপোর্টটা আছে নিউ ইয়র্কের অর্ডিনারি আমাদের মতো যারা এখানকার অধিবাসী তাদের সাথে, একই সাথে কিন্তু ডেমোক্রেট দলের অনেক সিনিয়র ক্যান্ডিডেটরা এখনো তাকে ইন্ডোর্স করেন, যেমন চাক শুমর এখনো পর্যন্ত তাকে ইন্ডোর্স করেনি। কংগ্রেসে আমাদের ডেপুটি হেড উনিও কিন্তু এখন পর্যন্ত মামদানিকে এন্ডোর্স করেনি, যদিও এটা ডেমোক্রেট দলের পার্টি ওয়াইজ এটা করা উচিত ছিল ইতিমধ্যে। এটা হচ্ছে অক্টোবর শেষ, নভেম্বর কালকে পরশু থেকে শুরু হচ্ছে, আপনার ডিসেম্বর নভেম্বরে আপনার ভোট। তো এই প্রেক্ষিতে আমার মনে হয় যে টিল নাও, তারপর তো আপনার ডোনাল্ড ট্রাম্পের কৌশল তো আছে, সে যথাসম্ভব চেষ্টা করবে যাতে করে আপনার মামদানিকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে না দেখতে হয়। তো এই সমস্ত জটিল অঙ্ক এবং জটিলতার মধ্যে পড়ে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার, যদিও আমাদের আশা ছিল উচিত ছিল কনফার্ম করা যে কে ক্যান্ডিডেট মেয়র মানে উইন করছে, বিকজ ক্যান্ডিডেটের প্রশ্নটা হচ্ছে ভীষণ বিপরীত। একদিকে একজন মামদানি প্রচুর পরিমাণের ফেয়ার একজন ক্যান্ডিডেট, অনেক দিক থেকেই ইয়াং, সব দিক থেকে প্র্যাগম্যাটিক, কিন্তু কম্পেয়ার উইথ কুমো তার কিন্তু বেটার চান্স থাকা উচিত। কিন্তু জিনিসটাকে কেন জানি মনে হচ্ছে একটু জটিল করে দিচ্ছেন বিভিন্ন মহল থেকে। তো এই জটিলতার ফলাফলটা কি হয় এটা বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগবে, তবুও আশা করা যায় যে মেজরিটি গোয়িং ফর মামদানি। ওকে, যেটি আপনি বলতে চেষ্টা করছেন সেটি হচ্ছে মোড় ঘুরতে পারে, সম্ভাবনা আছে, এবং প্রভাবশালী মহলের কার্যক্রম অব্যাহতই থাকবে যাতে সেটি না হয়। হ্যাঁ, আছে, থাকবে, এটি না হয়। আমি আপনাকে এবং যদি সময় পান এবং দর্শক আপনারা যারা দেখছেন একটি প্রোগ্রাম করেছি ডেডিকেটেড টু দিস মামদানি ইলেকশন, যেটি অনেক রিসার্চ ম্যাটেরিয়াল সেখানে উপস্থাপন করা হয়েছে। আগামী রবিবার রাত 10টায় সেটা প্রচার হবে, দেখে নেবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অনেক নতুন তথ্য আছে সেখানে, সাধারণত যেগুলো আমাদের আসে না। আমরা অনেক কাজ করেছি, তথ্যগুলো নিয়ে এসেছি, এবং আমার মনে হয় প্রোগ্রামটি তথ্যবহুল এবং ইনফরমেশনাল। দেখলে ভালো লাগবে, অনেক কিছু জানা যাবে। ওকে, আমি গোলাম এম মাদবর যাচ্ছি আপনার কাছে। নিউ ইয়র্কে যে কোনো প্রার্থী যখন প্রতিদ্বন্দ্বিতা করেন, আমরা প্রার্থীর দিকে দেখি অবশ্যই, কারণ তার ইন্টেগ্রিটির কথা উঠে, যেরকম ইন্টেগ্রিটির কথা উঠলে কোমর সাহেবের ইন্টেগ্রিটির ব্যাপারে প্রশ্ন উঠে। উনি কোভিডে যে কাজগুলি করেছেন সেটি এসেছে। উনি বড় বড় দাতাদের পয়সা নেন এবং তারপরে দাতাদের মতো কাজ করেন, যেটি জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় অনেক সময়, এবং আরও অনেক কারাপশন, সেক্সুয়াল অ্যালিগেশন আছে তার বিরুদ্ধে। এটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উনি ইস্যুজ। অ্যান্ড আসলে যখন একটি নির্বাচন হয়, নির্বাচনী ইশতেহার অর্থাৎ আপনার প্রতিশ্রুতি কি করবেন আপনি, সেটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সো নিউ ইয়র্কের জনমত গঠনে জোহরান মামদানি এই জায়গাটিতে বেশ এগিয়ে আছেন, কারণ তিনি বলছেন যে অপরাধ, হাউজিং সংকট, অভিবাসন, এই তিনটি ইস্যুর উপর উনি খুব বড় করে জোর দিয়েছেন। রেন্ট ইজ ভেরি হাই, চাইল্ড কেয়ার ইজ ভেরি হাই, ইমিগ্রেশন পপুলেশন ইজ আন্ডার থ্রেট অ্যান্ড আন্ডার রিপ্রেজেন্টেড। এই কথাগুলি উনি বলছেন, যেটি সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে এই সমস্ত জিনিস আমাদের ইস্যু। কিন্তু এই তিনটি ইস্যু, অপরাধ, হাউজিং সংকট, অভিবাসন, এই তিনটি ইস্যুকে ভোটারের সিদ্ধান্ত আপনি মনে করেন বেশ প্রভাবিত করতে পারে এই ইলেকশনে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইস্যু যে তিনটা আপনি বলছেন এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, এবং আমরা জানি নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা শহর যেখানে এই মৌলিক চাহিদাগুলো কিন্তু অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে কিন্তু মানুষ বিভিন্ন আয়ের, বিভিন্ন পেশার মানুষ এখানে বসবাস করেন। আমরা জানি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার
ইউনাইটেড স্টেটস ডেফিনেটলি, এবং ওয়ার্ল্ডের হচ্ছে একটা আপনি সবচেয়ে বলবো যে বিরাট একটা মার্কেট নিউ ইয়র্ক সিটি, এবং নিউ ইয়র্কের লোকজন কিন্তু যথেষ্ট সচেতন এবং দে আর ভেরি অ্যাক্টিভ এবং ভেরি ট্রান্সপারেন্ট ইন টার্মস অফ দেয়ার ওপিনিয়ন। তো আসলে আমি যেটা বলবো, আপনি যে বললেন যে পার্টি প্ল্যাটফর্ম থাকে প্রত্যেকটা পার্টি, এখানে হচ্ছে আপনি বিশেষ করে ক্যান্ডিডেটস পজিশন তো আপনি বলছেন এই তিনটা, বিশেষ করে সে ইজ অলওয়েজ অ্যাডভোকেটিং ফর দিস, এবং টাইম টু টাইম তাকে বলা হচ্ছে যে লেফটিস্ট সোশ্যালিস্ট বলা হচ্ছে তাকে, এবং তার এগেনস্টে এমন কোনো আপনার যে সেক্টর নাই যেটা নিয়ে তার এগেনস্টে কিন্তু রিপাবলিকান পার্টি থেকে বেশ করে প্রেসিডেন্ট তার এগেনস্টে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছেন, এবং স্ট্রেট কিন্তু বলে দিয়েছেন যে সে যদি নির্বাচিত হয়, নন কোপারেশন দিস এন্ড দ্যাট অল দোজ থিংস। কিন্তু এখন আমার কাছে যেটা খারাপ লাগছে যে হ্যাঁ, আমিও যে আমার কলিগ যে রেজা চৌধুরী যে বলছেন যে দেখুন তার পার্টি, ডেমোক্রেটিক পার্টির এন্ডোর্সমেন্ট কিন্তু বলতে গেলে হ্যাঁ গভর্নর করেছেন কেথি হোগুন, কিন্তু তাকে কিন্তু এখনো পর্যন্ত বেশ করে চাক সুমার, জেফরি হ্যাকিন, তারা কিন্তু এখনো পর্যন্ত তাকে এন্ডোর্সমেন্ট করেন নাই। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে তার ঘরের শত্রু বিভীষণ একটা, তার হচ্ছে বাহিরের শত্রু হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প, এবং যারা আমরা জানি যে যারা দোজ হু মেক এ বিগ ইনভেস্টমেন্ট পার্টিকুলারলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, যে ভেস্টেড গ্রুপ যেটাকে বলা হয়, কায়েমি সত্য সম্পন্ন লোক যারা, তারা কিন্তু অনেক আগের থেকেই তার এগেনস্টে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং এটা আমরা জানি। কিন্তু দেখুন এই পর্যন্ত, আজকে দেখুন নেক্সট উইক ইলেকশন, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মামদানি কিন্তু এগিয়ে আছে। হোয়াট ইজ ডিস্টার্বিং, যেটা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ডিস্টার্বিং মনে হচ্ছে, যেটা নিজেদের এতদিন ছিল হচ্ছে তার হচ্ছে আউটার সার্কেলের এনিমি গুলো, এখন নিজেদের সার্কেল, বিশেষ করে ইজ এন ইমিগ্রেন্ট। স্বাভাবিকভাবে নিউ ইয়র্কে কিন্তু ইমিগ্রেশনটা বিরাট ব্যাপার, এবং আপনি যে তিনটা মৌলিক চাহিদার কথা বললেন, এগুলো কিন্তু ইমিগ্রেন্টের জন্য বেশি সংকটাপন্ন, বেশি জটিল, কিন্তু তাদের জন্য এটা তাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখানে কিন্তু আপনি দেখুন এখন নিজেদের লোকেরাই, বিশেষ করে সাউথ এশিয়ান কমিটিস আমিও দেখেছি ইউটিউবে এবং ফেসবুকে, এমন তার এগেনস্টে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন যেটা, এবং এখানে স্বাভাবিকভাবে আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে কমুকেও সে সাপোর্ট করতেছে, এবং আরো যারা বেস্টেড গ্রুপ আছে সবাই মিলে কিন্তু এখন তার এগেনস্টে। টপ অফ দ্যাট ইনার সার্কেল, অর্থাৎ নিজেদের ভিতর থেকেও কিন্তু এখন কিন্তু আপনার করে শত্রু বিভীষণের মতো অবস্থা তার দাঁড়িয়েছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এগুলো বোধ করে কিছুই টিকবে না। আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে তার পজিশন, বিশেষ করে আপনি যে বললেন যে মানুষের মৌলিক চাহিদার জন্য, মানুষের সোশ্যাল সেফটি নেটের জন্য তার যে সংগ্রাম, এবং সে বলেছেন, সে ক্লিয়ারলি বলেছেন কিন্তু is going to address those issues. মানুষ কিন্তু at the end of the day আমার মনে হয় they will stand by his position. আর যে বেস্টেড গ্রুপদের টাকা বলেন বা বিভিন্ন ধরনের যে তারা যে বিভিন্ন প্রলোভন গুলো দেখাচ্ছে, আমার মনে হয় না নিউ ইয়র্কের সচেতন মানুষ এগুলাতে প্রভাবিত হবে। সো আমি যেটা ক্লিয়ারলি এই পর্যন্ত দেখছি, it looks like he's going to win this election. থ্যাংক ইউ। অনেকেই তাই মনে করছেন। আগাম ভোটেও আপনার দুজনেরই হয়তো জানা আছে যে এবার প্রাইমারিতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল, এবং এবার যে আগাম ভোট সেটিও কিন্তু ভোটের রেকর্ড ভাঙছে। কিন্তু একটি ব্যাপার আমার চোখে পড়েছে, আই ওয়াজ লুকিং অ্যাট ক্লিয়ার পোল, রিয়েল ক্লিয়ার পলিটিক্স। সো সেখানে দেখলাম প্রাইমারিতে যারা ভোট দিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিল 24 থেকে 35 বছরের মধ্যে, কিন্তু আগাম ভোটে আমরা দেখছি 55 অ্যান্ড আপ, তাদের সংখ্যা খুব বেশি। সো দিস মে নট বি গুড ফর মামদানি, মে বি গুড ফর কোমো, আই ডোন্ট নো, বাট এটি একটি ডিফারেন্ট ট্রেন্ড। তো আমার মনে হচ্ছে এবারের ইলেকশন, নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশন, অনেক কিছুই রেকর্ড ভাঙতে যাচ্ছে। এখন অপেক্ষা নভেম্বরের 4 তারিখ, দেখবো আমরা কি হয়। আপনারা যারা নিয়মিত টেলিভিশন TVN 24 দেখে থাকেন, আপনাদের জন্য খবর হচ্ছে TVN 24 সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি কাভারেজ করবে মেয়র ইলেকশন। ইটস আ বিগ ইলেকশন ইন দ্য সিটি। কারণ এই ইলেকশনটি যদি জোহরান মামদানি জয়ী হয়ে যান, তাহলে কিন্তু একটি ব্যাপার পরিষ্কার হয়ে যাবে। আপনারা গোলাম এম মাদবরের কাছ থেকে শুনছিলেন যে ডেমোক্রেটদের শীর্ষস্থানীয় যারা আছেন তারা কিন্তু এখনও এন্ডোর্স করেননি জোহরান মামদানিকে। এটি আমরা দেখছি বিপরীতে
ভোট ব্লু নো ম্যাটার হোয়াট যেটি হয়ে থাকে সাধারণত সেটি আমরা দেখছি না। এটি কোনো শুভ লক্ষণ নয়, কারণ ডেমোক্রেটদের উপরের লেভেলে যারা আছেন, ন্যান্সি পেলোসি, চাক শুমার, করি বুকার, যাদেরকে আপনি বলুন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তারা অনেকখানি হারিয়ে ফেলেছেন, যার ফলে ট্রাম্পের মতো একজন প্রার্থী প্রেসিডেন্ট হতে পেরেছেন দ্বিতীয়বার। হ্যান্ডস ডাউন অনেক ব্যর্থতা আছে, ইনক্লুডিং জো বাইডেন সহ, কামালা হ্যারিস, এভরিবডি, কামালা হ্যারিস পর্যন্ত অনেক দায় নিতে পারেন। আমি এই প্রসঙ্গ থেকে একটু সরে আসবো, যাব আন্তর্জাতিক প্রসঙ্গে। রেজা চৌধুরী, আপনার কাছে যাচ্ছি। ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফর করেছেন এবং দক্ষিণ কোরিয়ার দাবি অনুযায়ী 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে, একটা সমঝোতায় এসেছে। অর্থাৎ সাউথ কোরিয়া এখন এক্সপোর্ট করলে সেটি 15% শুল্ক দিতে হবে, অর্থাৎ ট্যারিফ। এটি অনেকেই প্রশ্ন করছেন আসলে আমেরিকার জন্য এটা কতখানি লাভ হলো, দক্ষিণ কোরিয়া কি আসলে সুবিধা একটু বেশি পেয়ে গেল কিনা অন্য দেশগুলোর চেয়ে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জাপানে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যে ট্রাম্প বলেছেন জাপানি কোম্পানির বিলিয়ন্স ডলার এখন বিনিয়োগ করবে আমেরিকাতে, কিন্তু টয়োটা কিন্তু অন্য কথা বলছেন, যে বিনিয়োগের কথা উঠেছে সেটি আসলে নতুন কোনো বিনিয়োগ নয়, এটি আগেই ফয়সলা হয়েছিল। এখানে একটি ব্যাপার যেটি আমরা সবসময় সচরাচর দেখে থাকি, প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন হি নোজ দ্য আর্ট অফ দ্য ডিল, এবং ক্রেডিট নেওয়ার একটি ব্যাপার তার মধ্যে সবসময় চলছে, সেরকম কিনা। কারণ আসল যে সমস্যা সেটি তো চায়নার সাথে, দ্য বিগেস্ট প্রবলেম ইজ উইথ চায়না। সেই জায়গায় এই দুইটি যে পজিটিভ নিউজ আমরা যদি ধরে নিই, তারপরে একটু কনফিউজিং, কারণ এক পক্ষ একটি বলছেন, অন্য পক্ষ অন্য কথা বলছেন। এর মধ্যে আরেকটি ব্যাপার আছে, সাউথ কোরিয়ার যে $350 বিলিয়ন দিয়ে ইনভেস্টমেন্ট থাকার কথা এখানে ইন দ্য ইউএস, সেটিতে তারা বলছেন তারা এটি আগামী 10 বছরে করবেন। একবারে যদি করেন তাতে তাদের যে কারেন্সি আছে তার উপরে অনেক চাপ পড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। এই নিয়ে একটি ঝামেলা আসলে হচ্ছেটা কি? I know you're laughing, but I'm also laughing. I'm trying to make sense out of things. জি না, আপনি একটা কথায় উল্লেখ করেছেন, আর্ট অফ দ্য ডিল। আর্ট অফ দ্য ডিল, রাইট। আপনার ডোনাল্ড ট্রাম্প সবসময় এটা ক্লেম করেন যে হি নোজ আর্ট অফ দ্য ডিল। আর্টের কিন্তু দুটো মিনিং আছে, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে কৌশল। এখন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি শিল্পটাকে কৌশলে ব্যবহার করবেন নাকি কৌশলের সাথে শিল্পকে ব্যবহার করবেন, দুটো ম্যাটার এখানে কাজ করে। তো ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি কৌশলের অর্থে আর্ট যেখানে ব্যবহার করা হয় সেখানে তার একটা পারদর্শিতা আছে, ডেফিনেটলি এটাকে আপনি ডিসএগ্রি করতে পারবেন না। কারণ কৌশল কিন্তু সবসময় অনেস্টান আর শৈল্পিক হয়। কৌশল অনেক সময় হয় দুষ্টু প্রকৃতির অথবা চাতুর্যপূর্ণ অথবা স্ট্রিট স্মার্ট বলে একটা কথা আছে ইংরেজিতে, সেই স্ট্রিট স্মার্ট, সেই সব তুলনায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকায় এর আগে যতজন প্রেসিডেন্ট এসছেন তাদের তুলনায় সে কিন্তু এক স্টেপ এগিয়ে আছে, এটা অস্বীকার করা যায়। এখন আপনি যদি দেখেন যে দক্ষিণ কোরিয়াতে মাত্র 15%, আমার জানা মতে মনে হয় এটাই মনে হয় সবচেয়ে লোয়েস্ট আপনার ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে দক্ষিণ কোরিয়াকে দিল। কেন দিল, কি প্রত্যাশাতে দিল, এটা এখনো স্পষ্ট না। এখন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, ওনার একটা ক্যালকুলেশন আছে, উনি তো ওটাই ভালো বোঝেন কিভাবে একটা ব্যবসা আনা যায়। উনি যে পরিমাণের মানে আপনার দক্ষিণ কোরিয়া থেকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আশা করছেন সেটা দক্ষিণ কোরিয়া আপনাকে বলে যে 10 বছর সময় লাগবে, কারণ আমরা যদি এখনই করতে চাই আমাদের কারেন্সির উপর চাপ পড়বে। এই 10 বছর কি ডোনাল্ড ট্রাম্প থাকবেন? যদি 10 বছর ডোনাল্ড ট্রাম্প থাকেন তাহলে সিনারিও উইল বি ডিফারেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর যদি না থাকেন তাহলে এই যে কৌশলটা, এই যে মানে এই যে ইনভেস্টমেন্টের যে পরিমাণটা বলা হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা আসবে বলে মনে হয়। তবু আপনি বলতে পারেন যে এটা একটা কৌশল। এখন আপাতত ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে না মোমেন্টাম বাইং, আপনি মোমেন্টাম বাই করতে কিন্তু তার একটা দারুণ ওই যে আর্ট, পারদর্শিতা আছে। হ্যাঁ, যে কোনো সময় সে কিন্তু আপনার ওই মোমেন্টামকে বাই করে। তো ডোনাল্ড ট্রাম্প কি করেছে, এখন মোমেন্টাম বাই করেছে এশিয়ার 7 দিন সফরে, যতগুলো মোমেন্টাম তৈরি করা যায়। আপনি দেখছেন যে জাপানেও সে গিয়ে বলে দিল যে এখানে টয়টা এত পরিমাণ ইনভেস্ট করবে, যেটা
জাপান বলছে এটা আগেরই পরিকল্পনা ছিল, ওখানে একটা সে মোমেন্টাম পাই করছে। কারণ ফলো আপটা কিন্তু নিউজ মিডিয়াতে যখন কমই হয়, আপনি যখন যে জিনিসটা প্লাস করলেন ওই নিউজটাই মানুষের কানে যায়, যে আচ্ছা এটা হয়েছে। আপনার চায়নাতেও তাই, চায়নার সাথে এত বৈরিতা, কিন্তু সেখানে চায়নাকেও সে দেখিয়েছেন যে না, ওখানে তার একটা সমঝোতা হয়ে গেছে, মানে এভরিথিং ইজ ডান, মানে উনি যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়ে গেছে, এরকম একটা ভাব তার মতো আছে। তবে আমি মনে করি এই 7 দিন সফরে ডোনাল্ড ট্রাম্প, in the perspective of the USA, he is more or less 60% successful to bring the investment or to sell the investment to the foreign countries, especially to the Asian countries. সেখানে কিন্তু সে সফল একজন প্রেসিডেন্ট হিসেবে। এই যে ট্রিক্স গুলো, এই যে ট্যাক গুলো, এই যে আর্ট গুলো, এটা আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ সাইড। তো এই পজিটিভ সাইডটা আপনার কতটা এসে সর্বশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিকে হেল্প করবে, এই ব্যাপারে একটা সন্দেহ এখনো আছে, এটাকে উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই সন্দেহ উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ এখনো নেই, কারণ এটির ফলাফল আসতে এখনো সময় লাগবে, নাম্বার 1। নাম্বার 2, মানে অবজেক্টিভলি, নট সাবজেক্টিভলি, অবজেক্টিভলি আপনি যখন এই কোম্পানিগুলো এখানে চলে আসবে, এখানে তারা লোক হায়ার করবেন, এখানে শিওরলি এখানে কর্মসংস্থান তৈরি হবে, কিন্তু কিছুটা হবে, কিন্তু যেভাবে প্রত্যাশা করা হচ্ছে, প্রত্যাশাটার পারদটা অনেক উঁচায়, যে মানে উই উইল ব্রিং ব্যাক অল দ্য জবস ব্যাক, সেটি এখন দেখার বিষয়। অনেকেই সন্দেহ প্রকাশ করে থাকেন। আমার এখনকার পর্যন্ত অ্যানালিসিস সেরকম উচ্চাশা পোষণ করার মতো জায়গা নেই, তারপর আমরা উই হোপ ফর দ্য বেস্ট, এটি বলা যেতে পারে। অ্যান্ড আপনি যেটি বলছিলেন যে মানে হি স্টিলস দ্য মোমেন্টাম, হি নোজ, এটা একটা তার সক্ষমতা, রাইট? হ্যাঁ, এটা আমি অন্যভাবে বলতে পারি, সেটি হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্য নিউজ, আই অ্যাম দ্য নিউজ। অনেকটা সেরকম। ওকে, সেরকম আপনার নিশ্চয় মনে আছে, 30 সেকেন্ড টাইম নিচ্ছি, যে গত ফার্স্ট টার্মে আপনার ইভানা ট্রাম্প একটা কথা বলেছে, আমি এখন সেটা মনে আছে, সেটা বলেছে যে সবাই মনে করেছে হোয়াইট হাউস উইল চেঞ্জ দ্য ট্রাম্প, বাট অ্যাকচুয়ালি ট্রাম্প চেঞ্জ দ্য হোয়াইট হাউস। নাও ইউ গেট দ্য পয়েন্ট। ইস্ট উইং তো গেল, সেটা তো ফিজিক্যাল চেঞ্জ। We don't know what exactly she meant, but ডোনাল্ড ট্রাম্প আর হয় কিনা কে জানে। হ্যাঁ, we will see. গোলাম মাদবর, আপনার কাছে যাচ্ছি। প্রশ্নটি উত্তর কোরিয়া সম্পর্কিত। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মতো বলেছেন যে তিনি কিম জং উনের সঙ্গেও দেখা করতে চান, কিন্তু এই মুহূর্তে তাদের সাথে আমেরিকার কোনো বিজনেস নেই, কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, কোনো এক্সপোর্ট ইম্পোর্টও নেই, কাজে তার ট্যারিফ উত্তর কোরিয়ার উপর কোনো প্রভাব ফেলেনি। নতুন করে তারা কোনো ব্যালিস্টিক মিসাইলও ছোড়েনি, নতুন করে কোনো হুমকি ধমকি এখনো শুনিনি আমরা। তাহলে আলোচনার বিষয়টি হলো কেন এটি উত্তর আমরা পাইনি তার কাছ থেকেও। এটি কি তার কোনো নতুন কূটনৈতিক কৌশল, নাকি তার প্রস্তুতির অভাব? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আসল আমি আসছি দ্বিতীয় প্রশ্নে, প্রথম প্রশ্নটি আপনি শুনে যাতে আপনি ভুলে না যান। প্রশ্নটির উত্তর কিন্তু আপনারা দুইজনে একটু আগে আলাপ করেছেন। আসলে he doesn't like to be the news, he is going to be the news, right? You know, so he doesn't like to be in the news. তো এটাই হচ্ছে আসলে আমি এটাই আমার কাছে খুব অবাক লাগে, একজন মাইটি নেশন, একজন প্রেসিডেন্ট হিসাবে, বিশেষ করে এই ধরনের যে আমরা যে রেটরিক গুলো দেখি, এটা আসলে আমার কাছে খুব কনসার্নিং মনে হয়। বিশেষ করে আপনি দেখুন উত্তর কোরিয়া, যেটা হচ্ছে একটা বলতে গেলে অথরিটেরিয়ান অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং সে সবসময় গত একবার দেখা করেছেন, এবং কেন দেখা করেছেন সেটাও আজ পর্যন্ত কোনো কিছু রেজলভ ইফেক্ট আসেনি। এবং এখনো যে বলছে দেখা করবে, সে দের ইজ নো এজেন্ডা। তাকে যখন প্রশ্ন করা হলো যে ক্লিয়ার করে নাই যে কেন দেখা করবে। আর দক্ষিণ কোরিয়া দেখুন, দক্ষিণ কোরিয়া আসলে কিন্তু এখানে কনসেশনটা পায়, কারণ ইউনাইটেড স্টেটস কিন্তু শুধু দক্ষিণ কোরিয়া না, দক্ষিণ কোরিয়াকে হ্যাপি করার জন্য কিন্তু এটা আরেকটা স্টেট, সরি, দক্ষিণ কোরিয়াকে কিন্তু হ্যাপি করার জন্যও কিন্তু এই যে 15% যে আপনি শুল্ক যেটা বললেন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো করেছে, এখানে তো ওদের প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট আছে স্বাভাবিকভাবে আর কি, তাদের অ্যালায়েন্স গুলোর সাথে আর কি। তো এখানে আমার কাছে যেটা খারাপ লাগছে যে দক্ষিণ কোরিয়া অ্যালায়েন্স ইউনাইটেড স্টেটসে তাদের কনসেশন দিয়েছেন ট্যারিফেও, আবার এদিকে বলছে he would like to meet with the president of North Korea. So how it factors, এটা আসলে আমরা বুঝতে পারি না যেটা কি বোঝাতে চায় আর কি। তো এগেইন আমিও বলবো যে অনেকে আগে বলেছেন যে কনম্যানের মতো
কাজ করবার দেখি আমরা তার যে সবসময় কিন্তু প্রাইম অ্যাটেনশনে সে থাকতে চায়, নিউজ সে করতে চায়, বাট আই ডোন্ট থিঙ্ক ইজ টেকিং হিম এনিওয়ার ইন দ্য পিপল দোজ হু আর অ্যাকচুয়ালি কনসিয়াস অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কোনো ধরনের এখন তো আর কোনো হুমকি বা আপনি যে বললেন যে একটু আগে যে কিছু করলে সাধারণত একটু নেগোশিয়েট করার চেষ্টা করি, কিন্তু এখন তো সে ওইরকম কিছু বলছে না। কিন্তু ইটস জাস্ট আমার মনে হয় একটা নিউজ আইটেম করার জন্য আর কি, যে অ্যাগেইন হি ইজ দ্য প্রাইম অ্যাটেনশন অফ দ্য নিউজ মিডিয়া ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, দ্বিতীয় প্রশ্নটি আসলে আমাদের সবার সাথে জড়িত, সেটি হচ্ছে হেলথ কেয়ার নিয়ে। আপনার মনে থাকার কথা, ওবামা কেয়ার 214 সালের পর থেকে ACA, যেটি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নামে পরিচিত, আসার পর মিলিয়নস অফ মানুষ আছেন যারা কিন্তু এটির আন্ডারে আছেন, যাতে করে তাদের হেলথ কেয়ার অনেক সুবিধা তারা পেয়েছেন, প্রিমিয়াম কম দিচ্ছেন এবং মার্কেট প্লেস থেকেও তারা এটি ক্রয় করতে পারেন। গভর্নমেন্ট শাটডাউন যে চলছে এখন, তার একটি অন্যতম কারণ হচ্ছে ডেমোক্রেটসরা চাচ্ছেন যে এই যে ওয়ান বিউটিফুল বিল যেটি আছে এখানে, যে এই তহবিল সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে, ওবামা কেয়ার বলুন অথবা হেলথ কেয়ার ইন জেনারেল, মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড, রাইট, এটি হচ্ছে অন্যতম একটি আলোচনার বিষয়। এবং এখানে এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা শাটডাউন চালিয়ে যাবেন, এটি একটি ব্যাপার। কিন্তু রিপাবলিকানরা বলছেন যে আমরা এই আলোচনাটা চালিয়ে যাব, আগে ফান্ডিংটা আমরা ঠিক করে নিই। ডেমোক্রেটসরা বলছেন না, ফান্ডিং ঠিক করা যাবে না, আগে এটি শেষ হতে হবে, তারপরে ফান্ডিং করা যাবে। এখন আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই শাটডাউনের কারণে এই আইন তো বলবৎ হয়ে যাচ্ছে এবং এই নভেম্বর থেকেই এই মার্কেট প্লেসে আপনার প্রিমিয়ামটা বেড়ে যাবে, বেশ 30% মোর, 30% বাড়বে, উইচ ইজ হিউজ। এখন এটির দুটি ভাগ আছে। অনেক স্টেট আছে যারা ফেডারেলের আন্ডারে আছেন, ওবামা কেয়ার পরিচালিত হয় ফেডারেলের আন্ডারে, ফেডারেল সরকারের আন্ডারে। আর অনেক স্টেট আছে সাচ এজ নিউ ইয়র্ক স্টেট, যেটি তারা স্টেটের আন্ডারে করেন। যে সমস্ত স্টেট যারা নিজেরা পরিচালনা করছেন সেখানে কিন্তু এখনো বাড়বে না, এবং বাড়লেও সেটি কিভাবে মোকাবেলা করবেন তার নিয়ে কাজ করছেন। অনেক রিপাবলিকান স্টেট আছেন, রেড স্টেট স্পেশালি ফেডারেল আন্ডারে, তারা কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন। এই যে অচল অবস্থার জন্য এই যে মধ্যবিত্ত পরিবার যারা আছেন অথবা আর্থিকভাবে অসচ্ছল যে পরিবার আছেন, যারা এটির উপরে ডিপেন্ড করে আছেন, তাদের উপরে একটি বিরাট চাপ তৈরি হবে। সেটি আসলে কতখানি চাপ তৈরি করবে রিপাবলিকান অথবা মেগা সাপোর্টার যারা আছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যারা আছেন, তাদের উপর আসলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে যাবে বলে অনেকে মনে করছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে সাধারণ জনগণ, আপনি যে দলের সমর্থনই হন না কেন, আপনি যদি লো ইনকাম হয়ে থাকেন এবং আপনি এটি অর্থ দিয়ে কিনেছেন অথবা আপনি ফেডারেল ম্যান্ডেটের আন্ডারে মেডিকেয়ার মেডিকেড পাচ্ছেন, এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। যেরকমভাবে আপনি জানেন যে স্ন্যাপের নভেম্বরের প্রথম সপ্তাহের পেমেন্ট কিন্তু কারো কাছে যাবে না। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু সেভাবে বাজেট করবেন, কারণ আপনারা যদি ইবিটি বা স্ন্যাপ পেয়ে থাকেন, আপনারা কিন্তু নভেম্বরের প্রথম দিকে যে পেমেন্টটি পাবেন সেটি কিন্তু পাবেন না। কাজে আপনাকে খুব সতর্কতার সাথে আপনার পরিবারের যে গ্রোসারি বাজেটটি হয়ে থাকে সেটিকে পরিকল্পনা করতে হবে। এটি কী রকমভাবে প্রভাব ফেলবে এই শাটডাউনের উপর? যখন যে গভর্নমেন্ট থাকেন তাদেরই কিন্তু দায়টা বেশি পড়ে। হাউ ডু ইউ সি দিস? এটা দেখুন, সে প্রথম টার্মও কিন্তু তারা চেষ্টা করেছিলেন এটাকে রিপেল করার জন্য, রিপেল করতে পারে নাই। তারপর তো আমরা জানি ডেমোক্রেটিক পার্টি বাইডেন আসলো, এবং দেখুন আমেরিকাতে যেখানে মোর দেন 40 মিলিয়ন পিপল যাদের কোনো ধরনের কোনো ইন্স্যুরেন্স নাই, এটা ছিল কিন্তু তাদের জন্য বিরাট ব্যাপার। বিশেষ করে আমরা জানি এক সময়ে কিন্তু সেনেটর টেড ক্রুজও কিন্তু এটার বেনিফিশিয়ারি ছিল, অর্থাৎ তারাই কিন্তু এগুলোর এগেনস্টে আবার ভোট দেন। তো এখন মধ্যবিত্ত, আপনি যেটা বললেন, মধ্যবিত্ত যারা, তারা বিশেষ করে আপনি বলছেন রিপাবলিকান স্টেট গুলো, হাউ আর দে আর গোইং টু সি, তারা কিন্তু আসলে দে ডোন্ট কেয়ার। তারা মনে করে দিস ইজ আওয়ার মেসায়া, হি ইজ গোইং টু সেভ আস। এবং তারা ভালো করে জানে যে ট্যাক্স ব্রেক দিচ্ছে তো রিপাবলিকান পার্টির এজেন্ডা, এবং বিশেষ করে ট্রাম্প যে একজন বিজনেসম্যান, ট্যাক্স কাট দিচ্ছে কাদেরকে, বেনিফিট কারা পাচ্ছে? উপরের দিকে আমরা জানি উচ্চবিত্ত যারা, তারা পাচ্ছে। মধ্যবিত্ত তো বরাবরই কিন্তু নেগলেক্টেড, কিন্তু তারপরেও দেখুন কিন্তু পিপল ভোটেড ফর হিম। এখানে অন্য ধরনের কতগুলো এজেন্ডা আছে, এখানে রেস একটা ফ্যাক্টর, হোয়াইট সুপ্রিমেসি একটা ফ্যাক্টর। এটা নিয়ে কিন্তু আমরা জানি যে দেশের ম্যাক্সিমাম লোক তো হোয়াইট পিপল। সো ওই ফ্যাক্টর গুলো দিয়ে কিন্তু তারা কেয়ার করে না। প্রেসিডেন্ট উইল ফাইন্ড সামথিং ফর আস, আর আপনি তো বলছেন যে বিশেষ করে যে বড় বড় সিটি গুলো, সেখানে দে আর অলরেডি ওয়ার্কিং হাউ টু
address the aftermath of this, particularly Obamacare premium যেটা হয়ে যাচ্ছে সিটি লাইক নিউ ইয়র্ক সিটি বা বড় বড় আপনার শিকাগো বা বড় বড় শহরগুলো যেখানে বিশেষ করে পার্টিকুলারলি ডেমোক্রেটিক পার্টির অ্যাডমিনিস্ট্রেশন আছেন, কারণ ডেমোক্রেটিক পার্টি অলওয়েজ প্রো পিপল এবং প্রো প্রোগ্রাম স্বাভাবিক। তো এখন দেখুন মেডিকেয়ার এগুলো তো মানুষের বিশেষ করে এই পর্যায়ে বিশেষ করে যাদের প্রয়োজন তারা তো এখন স্ন্যাপ যেটা বললেন আপনি, অল দিস প্রোগ্রামস আর গোইং টু বি ইম্প্যাক্টেড। বাট দ্য থিং ইজ দ্যাট হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা জানি কাদের জন্য, যে যারা এল্ডারলি পিপল। আপনি ইলেকশনে আমরা একটু গ্যালাপ করলাম যে বিশেষ করে নিউ ইয়র্কে যে এখন যারা বেশি সিনিয়র তারাই কিন্তু ভোট দিয়েছেন প্রায় আগাম ভোটে, যে অ্যাডভান্স ভোট যেখানে দিচ্ছেন আর কি। কিন্তু আমার মনে হয় না এই যে প্রাইমারির মতো এটা প্রিডিক্ট করা যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে যারা আপনি অ্যাডাল্ট বলতেছেন যারা আগাম ভোট দিয়েছেন, আই থিঙ্ক দে আর কনসার্ন অ্যাবাউট দিস থিংস। এবং মামদানির পক্ষে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডাল্ট ভোটের এবার ভোট দিবে আগাম ভোটে আর কি, যদিও ফোরকাস্ট বলছে যে ইয়াঙ্গার জেনারেশনই তাকে ভোট দেবে। সো এটা প্রিমিয়াম বাড়ছে, এটার ইম্প্যাক্ট কিন্তু মধ্যবিত্তের উপর পড়বে। মধ্যবিত্ত কিন্তু এখন যাই সেই দেখ তারা কিন্তু একটু অন্যভাবে দেখে, বিশেষ করে রিপাবলিকান পার্টির লোকজন। জি, দেখা যাক কি হয়। এটার এফেক্টই সবার উপর পড়বে, যাদের উপর পড়বে তাদেরই আসলে সবচেয়ে বেশি প্রয়োজন জিনিসটির। আমি রেজা চৌধুরী আপনার কাছে যাচ্ছি। 6 জানুয়ারি দাঙ্গায় ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি পুনরায় গ্রেফতার হয়েছেন এবং তার কঠোর শাস্তি দাবি করায় 2 ফেডারেল প্রসিকিউটরকে বদলি করা হয়েছে এবং হয়তো তারা সাসপেন্ডেরও হতে পারেন কিছু জন্য, সাময়িকভাবে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এই যে অবস্থাটি, এটি অনেকেই বলছেন যে বিচার ব্যবস্থায় ট্রাম্প প্রশাসন এবং তার রাজনৈতিক চাপ, এবং এটি আরেকটি প্রমাণ যে এটি একটি প্রতিশোধের রাজনীতির খেলা চলছে। আপনি কি তাই মনে করেন কিনা? এটি কতখানি বিপজ্জনক, যেটি আসলে ডিওজে চাপ প্রয়োগ করছেন, এক্সিকিউটিভ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে আপনার বিচার বিভাগের উপর, এটি আপনি কতখানি ভয়ঙ্কর বলে মনে করেন? আর এই যে টেলর টরন্টো যিনি আছেন, যার কথা বলছি, যার জন্য শাস্তি দেওয়া হয়েছে, এই ধরনের লোক যিনি ক্ষমা পেলেন, প্রেসিডেন্সিয়াল পার্ডন পেলেন, ক্ষমা করলেন, তা উনি আবারও একটি অস্ত্র নিয়ে একজন সাবেক প্রেসিডেন্টের বাসায় গেলেন সামনে, তাকে ডেফিনেটলি খুব গুলি করবেন অথবা কিছু একটা করবেন, খারাপ কিছুই করবেন। এ ধরনের ব্যাপারে এই ধরনের যে অফেন্ডার আছে তাদের তো আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনি কি তাই মনে করেন? ডেফিনেটলি আমি সেটাই মনে করি। আপনার শেষ প্রশ্নের শেষ উত্তরটা তাই। আপনি হয়তো দুঃখ করেছেন, ডেমোক্রেসির একটা সংজ্ঞা আছে না, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ঠিক একইভাবে বর্তমান ট্রাম্পের আন্ডারে যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিওজি, এদের কথা হচ্ছে the law or justice for the Trump, of the Trump এবং by the Trump। তো এই কাজটা আজকেও MSNBCর একটা অ্যানালিসিসে বলা হচ্ছিল যে ইভেন যে অ্যাটর্নি জেনারেল উনিও একটা চাপের মধ্যে, স্নায়ু চাপের মধ্যে যাচ্ছে, কারণ অনেক কাজ ট্রাম্প তাকে করছে যে if you want to keep the job, you have to follow what I like to do. আমার পলিটিক্যাল যত রকম এনিমি আছে, you have to take them to the lesson or take them to the study or take them for আমার জাজমেন্টের যে সংজ্ঞা সেই অনুযায়ী। একইভাবে এই কাজটা আপনার যিনি করেছেন, যাকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল পার্ডনে 6 জানুয়ারির ঘটনায় ক্ষমা করে দিলেন, তিনি কিন্তু তার কাছে জাস্টিস হচ্ছে ফর দ্য ট্রাম্প, অফ দ্য ট্রাম্প, বাই দ্য ট্রাম্প। তার কাছে কিন্তু জাস্টিসের আর কোনো সংজ্ঞা নেই। অতএব সে যেটা করছে সেটা সে জানে যে ট্রাম্প সামহাউ উইল ট্রাই টু প্রোটেক্ট হিম, এবং ট্রাম্প তাই করেছে। ট্রাম্প তাকে সেখান থেকে যাতে ট্রায়ালে না যেতে হয় তার জন্য সিটিং 2 জন জাজকে সে স্থগিত করে দিয়েছে ডিওজি ডিপার্টমেন্ট থেকে। তো এই ব্যাপারগুলো কিন্তু ট্রাম্পের কাছ থেকে নতুন কিছু না। আপনি যদি একটা বই আছে, আমি আজকেই ঘাটছিলাম কয়েকটা বই, আপনি হয়তো জানেন এডি এস গ্লাউডি জুনিয়র, তার একটা বই আছে, উই আর দ্য লিডার্স উই হ্যাভ বিন
লুকিং ফর। মানে আপনি যদি দেখেন যে আমরা আসলে আমেরিকাতে কি ধরনের লিডার চাচ্ছি, সেই লিডার চাওয়ার অনুসন্ধানে যদি বের করেন, সেখানে দুঃখজনক ভাবে বলতে হয় ডোনাল্ড ট্রাম্প ইজ এ রং চয়েস, যেটা প্রফেসর সাহেব বলেছেন যে এদেরকে মাসায়া। ডোনাল্ড ট্রাম্পের যারা নিম্ন মধ্যবিত্ত সাপোর্টার আছে কিংবা মধ্যবিত্ত সাপোর্টার আছে, তারা একে মনে করে মাসায়া, এবং তারা মনে করে আমরা যাই আমাদের অসুবিধা হোক না কেন, এই বেটা আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের রক্ষা করবে যে কোনো প্রকারে এই দিক হোক। এবং ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু এই জিনিসটা আছে, সে জানে যে আমি যাদের বিরুদ্ধে আমি যেসব কাজ করতেছি, এটা রিপাবলিকান আমার সাপোর্টারের বিরুদ্ধে যদি যায় তাহলে কি রিপার্কেশনটা হতে পারে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে না, তা হি নোজ ইট ভেরি ওয়েল। এবং তার কিছু পরিকল্পনা আছে তাদেরকে সে কিভাবে সে ট্যাকল করবে। তো এই অর্থে আমি মনে করি যে জাস্টিস আসলে ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, এটা আমরা অনেকেই করেছি। তো এই যে আপনি ডোনাল্ড ট্রাম্পের একটা লক্ষ্য করবেন যে তাকে কেন বলেছে আর্ট অফ ডিল, সে মাস্টার, এই কারণে তার বিরুদ্ধে যতগুলো ক্রাইম আপনার লসুট হয়েছে প্রত্যেকটার ব্যাপারে কিন্তু সে টাইম বাই দিচ্ছে। এমনকি সে যখন রিয়েল এস্টেট ব্যবসা করতেন তখনও কিন্তু তার কেসগুলোকে সে টাইম বাই করে সে সামনে এগিয়ে নিয়ে গেছেন অথবা নাল ভয়েড করে দিয়েছেন, বিকজ হি নোজ যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো এখনো যে প্রক্রিয়াগুলো সে ডিওজে এর মাধ্যমে করতে চাচ্ছেন, তার কারণই হচ্ছে সে যেগুলো জাস্টিস পেতে পারে অন্যায় ভাবে এবং তারা ক্রিমিনাল হতে পারে, তাদের ব্যাপারটাকে তিনি ডিলে করে যাচ্ছেন। এবং তার একক রুল, যেটা আমি আগেই বলেছি, যে এখন জাস্টিস হচ্ছে বাই দ্য ট্রাম্প, অফ দ্য ট্রাম্প, ফর দ্য ট্রাম্প। তো সেই অর্থে ডেফিনেটলি অন্যায়কে আমি অন্যায় বললেও প্রেসিডেন্ট ট্রাম্প বলবে না, প্রেসিডেন্ট ট্রাম্প যদি না বলে তাহলে ডিওজি বলবে না, ডিওজি যদি না বলে তাহলে আপনি কংগ্রেস বলবে না, কংগ্রেস যদি না বলে তাহলে আপনি ডেমোক্রেটরা, এখন যেহেতু লো এই যে আছে তারা দে আর নট দ্য মেজরিটি, অতএব সেখানে তারা কিছু করতে পারবে না। এবং আমি মনে করি আজকের এই সিচুয়েশনের জন্য আমি যদি হিসাব করেন স্ট্যাটিস্টিক্যালি 55% রেসপন্সিবল ইজ ডেমোক্রেট পার্টি বাই देम বাই देयर লিডারশিপ এন্ড বাই देयर চয়েস। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে আইনের শাসন দিয়ে যে আইনের শাসনের উপরে যে আস্থাটা সবার ছিল সেটি ধীরে ধীরে কমে আসছে। এটি কোনো রকমেই একটি শুভ বিষয় নয়, এটি অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর ব্যাপার, যেটি অন্যান্য দেশে আশা করা যায় না সেটি এই দেশে আশা করা যায়, যে আমি বিচার পাবো, সেটি উপর হ্যাঁ সেটা আস্তে কমে গেছে এবং সেটি একটি ভয়ঙ্কর ব্যাপার। এটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। আমরা আশা করব যেটি এটি আর যাতে কোথাও না যায়, এটি একটি সুরা হওয়া দরকার। আমি প্রসঙ্গ পরিবর্তন করব, বাংলাদেশ প্রসঙ্গে আসছি। গোলাম মাদবর, এটি আপনার কাছে যাব, কিন্তু এই বিষয়টি আমি 4টি ভাগে ভাগ করেছি এবং 4টি ভাগে ভাগ করার কারণটা হচ্ছে অনেক বড় সাক্ষাৎকার এটি আসলে। তা আমি ক্ষমা চাইতে অস্বীকার করা, শেখ হাসিনার কথা বলছি, নিজের বিচার প্রসঙ্গে উনি কি বলেছেন, দেশ ত্যাগ এবং উত্তরাধিকার, অর্থাৎ আওয়ামী লীগকে চালাবে অথবা দেশকে চালাবে তার পরবর্তীতে, এবং ভোট বর্জনের কথা বলেছেন উনি। এই 4টি ভাগে ভাগ করেছি, কাজে আমরা চেষ্টা করব প্রতিটি বিষয়ে আলোচনা করার জন্য, কিন্তু আমরা যাতে বিষয়ের বাইরে না যাই। 3 আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার হত্যাকাণ্ডের ক্ষমা চাননি তিনি। এটি একটি রাজনৈতিক অবস্থান কিনা সেটি একটি প্রশ্ন আসতেই পারে, নাকি আইনি দায় স্বীকার না করার একটি কৌশল। তো ক্ষমা চাইতে অস্বীকার করার প্রসঙ্গটি আমি আপনার কাছে আসছি। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলেছে যে 15 বছরেরও বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করেন শেখ হাসিনা। এখন উনি ভারতে নির্বাসনে আছেন, এটি সবাই জানেন। তাকে জিজ্ঞেস করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা। তখন শেখ হাসিনা বলেন, আমি বাই দ্য ওয়ে উনার উক্তি দিচ্ছি আমি কোটেশনের মাধ্যমে, আমি আমাদের জাতি হিসাবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকবো। এটি ছিল তার কথা। আসল প্রশ্ন কিন্তু উনি উত্তর দেননি। কেন দেননি এটি একটি প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এবং এটি আপনিও পরবর্তীতে আপনার কাছেও জিজ্ঞেস করবো, এই সাক্ষাৎকারটি এখন কেন, এই সময়ে কেন? আমরা জানি ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন আছে, কিন্তু হঠাৎ করে এখনই এই 3-4টি সংস্থাকে উনি বেছে নিলেন, রয়টার নাম করা, এএফপি, রয়টার্স অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট, কেন? আসলে এটা খুবই ইজি আনসার, কারণ
ওনার দৃষ্টিতে বা ওনার বিবেচনায় উনি একজন বৈধ সরকারের প্রধানমন্ত্রী ছিল, ইলেক্টেড, আমরা জানি সেই ইলেকশন কি। সে স্বাভাবিকভাবে এখন এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া মানে, তার চেয়ে ক্ষমা প্রার্থনা করা মানে হচ্ছে সে ইজ গোয়িং টু হেল্প পারসন অ্যাকাউন্টেবল, তাকে সে নিজেকে দোষী সাব্যস্ত করবে। সো there is no way she is going to actually apologize to that. এবং সে মনে করে 15 বছরে উন্নয়নের জোয়ার সে দেশের জন্য এত কিছু করেছেন, তার সময়ে অনেক কিছু হয়েছে, আমরা জানি বিভিন্ন ধরনের সিম্বলিক যে উন্নয়ন গুলোর কথা বলে। সুতরাং সে এত কিছু করেছে, তার মতো একটা বৈধ সরকারকে এরা এইভাবে উৎখাত করে ফেললো, সুতরাং তারাই দোষী, আমি দোষী না। এবং তাকে যদি সেটাকে কন্ট্রোল করার জন্য সে যা করেছে এবং মেরেছেন, সেটা কিন্তু সে এটা অন্যায়ভাবে দেখছেন না, সেটা মনে করছে এটা আমার দায়িত্ব ছিল। এবং এটা এখন অ্যাপোলোজাইজ করা মানে হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, অর্থাৎ সে দোষী করে নেওয়া নিজেকে। সো দ্যাটস ভেরি ক্লিয়ার আনসার। জি, এখন কেন সাক্ষাৎকারটা দিলেন? এখন কেন কারণ আমরা জানি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। স্ট্র্যাটেজিক্যালি এতদিন কিন্তু বলেন নাই, কিন্তু সে তো গিয়েছেন, আমরা জানি অনেকদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এর আগে কিন্তু এগুলো বলেন নাই। এখন বলছে এই জন্যই যে যাতে ইলেকশনটাকে কোন এক রকমে যাতে বন্ডল করা যায়, এই ইলেকশন যাতে না হয়, এবং তার চেষ্টা করতে কিন্তু ইলেকশনটা যাতে না হয়। ইলেকশন হয়, ইলেকশনে এখনো আমরা জানি আপনার তাদের একটা দেন নাই ইলেকশনে, নির্বাচন কমিশন, যে তারা ইলেকশন করতে পারবেন কিনা। ওকে, সো এখনো চেষ্টা করতে তারা যাতে ইলেকশন না হয়। সো আপনি মনে করছেন যে ইলেকশন যাতে সুষ্ঠু মতো সম্পন্ন না হয়, তার যে আমরা সরকার থেকে, উপদেষ্টা সরকার থেকে শুনেছি যে ইলেকশনের উপর একটি হুমকি আসতে পারে, এই আশঙ্কা আপনিও শঙ্কা করছেন, এই আশঙ্কাটি আপনি প্রকাশ করছেন, কাজে এটি একটি ব্যাপার। ওকে, আমি যাব উনার নিজের বিচার প্রসঙ্গে। প্রশ্ন করা হয়েছিল এটি, রেজা সাহেব আপনার কাছে আমি যাচ্ছি। শেখ হাসিনার দাবি করেছেন ছাত্র আন্দোলনের সময় যে 1400 মৃত্যুর সংখ্যাটি এটি অতিরঞ্জিত। তার ভাষায়, এবং আবারও তার কথা আমি কোট করছি, এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। কোটেশন শেষ। ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন লিখেছে যে আদালতে এমন অডিও রেকর্ডিং আছে যেটি বাজানো হয়েছে, সেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের উপর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছেন। তবে শেখ হাসিনা দাবি করেছেন যে এই রেকর্ডিংগুলো আসলে প্রসঙ্গের বাইরে নেয়া, কেটে বিকৃত করা হয়েছে, এবং উনি বলেছেন যে সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে, সরকারের সিদ্ধান্তে নয় বা সরকারের আদেশে নয়। আপনার কাছে শুনবো। হাবিব, ধন্যবাদ। যে এমন একটা সেন্সিটিভ প্রশ্ন এবং এত নির্দিষ্ট সময় আপনার এই শেখ হাসিনার প্রশ্নের উত্তরের কোন বিশ্লেষণ দেওয়া খুব কঠিন, খুব সংক্ষেপে দেওয়া যায়। আমি সংক্ষেপে দিচ্ছি কারণ আপনারও সময় কম। সেটা হচ্ছে যে প্রথমত শেখ হাসিনার শাসন আমলে আপনি কখনো কি দেখেছেন, শুধু শেখ হাসিনা কেন বলবো, আমাদের দেশে 72 থেকে যতজন শাসন করেছেন তাদের কি কখনো দেখেছেন আত্মসমালোচনায় নিজেদের দোষ স্বীকার করে নিতে? কখনই করে, কেউই করে। একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমরা কখনোই আমাদের নিজের যে শেখ হাসিনা যে সবসময় বলেন আমার কি দোষ, আমি এটা করেছি সেটা করেছি, এটা ভেঙে ওটা করেছি, ওটা করে এটা ভেঙেছি, আমার কি, আমাকে কেন? যে নিজে জানেনই না, আপনি যদি নাই জানেন দেশের একজন প্রধান শাসন কর্তা বা কর্ত্রী হিসাবে যে আপনার দোষটা কি, তাহলে আপনি তাকে দোষ দেখাবেন কিভাবে? ঘুমায় আপনি যদি জেগে ঘুমান তা আপনাকে ঘুমানো যাবে। সবশেষে আমি একটা কথা বলবো, এসব নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমার বার্নার্সর একটা কথা মনে, বার্নার্সর কথাটা হচ্ছে এই যে নেভার রেসল উইথ এ পিগ, because you will both get dirty and pig likes it, and pigs like it. Yeah, that's the answer. Yeah, it's a wallowing for pigs, not for you. Okay? Yes. Yeah, so we will see. যথার্থই বলেছেন। আমি গোলাম মাদবর আপনার কাছে যাচ্ছি। দেশ ত্যাগ করার প্রসঙ্গে, অর্থাৎ উনি তো পালিয়ে গিয়েছিলেন, যান বাঁচাতে হোক অথবা জনতার আক্রমণের মুখে হোক, দেশ থেকে পালাতে হয়েছিল। প্রচন্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী। সো দেশ ত্যাগ এবং উত্তরাধিকার প্রসঙ্গে, অর্থাৎ
উনার পরে কে ক্ষমতাটা গ্রহণ করবেন বা ক্ষমতায় আসতে পারেন আওয়ামী লীগের হয়ে, এবং আওয়ামী লীগ কে চালাবে, এটি আসল প্রসঙ্গ। এই উত্তরাধিকার প্রসঙ্গে রয়টার্সের কে উনি বলেছেন, কোন সরকার, বাই দ্য ওয়ে আমি কোটেশন করছি, আবারও ওনার কোট কথা বলছি, কোন সরকার যদি এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় যেখানে তার দল থাকবে না, অর্থাৎ আওয়ামী লীগ থাকবে না সেই নির্বাচনে, তবে তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফেরবেন না। তিনি ভারতে থাকার পরিকল্পনায় করেছেন। ওকে, সো আপনার মন্তব্য? আসলে ওই রকম যদি ওনার পার্টি ছাড়া যদি ইলেক্টেড অন্য একটা পার্টি ক্ষমতায় আসে, সেখানে স্বাভাবিকভাবে তো ফেরার কথা না, সে তো ফিরতে পারবেও না সেখানে, সেটা সে বলছে যে ফিরবে না আর কি। তো এখন আসলে দেখুন, সে তো পালিয়ে গিয়েছেন, এবং সে ভারতে থাকার পরিকল্পনা যেটা আপনি বলছেন, যে পরিকল্পনা তো সেটাই, তার আপ টু দিস নো আদার দ্য প্লেস। আমার তো মনে হয় এর ভিতরে চেষ্টা করেছেন, ইউকের কথা আমরা শুনেছি, কিন্তু সেখানে তো যাওয়ার সুযোগ দেন নাই। সো দ্যাট উইল বি হার ডেস্টিনেশন। সে যদি ফিরতে না পারে, আর সে মনে করে যে তার পরবর্তীতে যে সে কোনো মনে করে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দেশের আর কি, তার তো বৈধ প্রেসিডেন্ট আছে, তার সময় প্রেসিডেন্টই তো এখনো ক্ষমতায় আছে। এখানে আসলে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার কমপ্লিকেটেড ইস্যু আছে, এবং অনেকেই বলছেন যে স্পিকার কোনো দেশে আছেন, যে শিরিন শারমিন চৌধুরী, সুতরাং তারা এই ব্যাকআপ এগুলো বলছে, এবং দে আর ডুইং অল কাইন্ডস অফ আপনার যত কনস্পিরেসি সবকিছু কিন্তু ওখানে বসেই করছে। তার পার্টির তো বড় বড় নেতাগুলো সবগুলো এখন কিন্তু ভারতে, এবং ভারতের সহায়তা এগুলো কিন্তু তারা করছে। সো অল দিস থিংস, আমার তো মনে হয় না যে নেক্সট যে ইলেক্টেড গভর্নমেন্ট যদি অন্য পার্টি আসে, there is no issue is going to be able to return. কিন্তু তারা চাচ্ছে যে এখন তাদের যাতে ইলেকশনে পার্টিসিপেশন থাকে, এবং ইলেকশনে পার্টিসিপেশনের সম্ভাবনা খুবই ক্ষীণ যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়। সো দে আর ডুইং অল কাইন্ডস অফ থিংস, এটাকে যাতে বেস্তে যায়, যাতে বন্ডুল হয়ে যায় নির্বাচন যাতে না হয়। এবং আপনি দেখবেন যে ইলেকশনের আগে, ফেব্রুয়ারি আগে কিন্তু বেশ কয়েকটা দেখবেন আগামী 1 মাস 2 মাসের ভিতরে আর অনেকগুলো ধ্বংসাত্মক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটবে। এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কিন্তু এরা করবে, এরা কিন্তু বসে নাই, কিন্তু দে আর গোইং টু ডু ইট। জি, ধন্যবাদ। রেজা আহমেদ, রেজা চৌধুরী, আপনার কাছে আমি প্রশ্ন, আমার এটি শেষ প্রশ্ন এই বিষয়ের উপর। এপির একটি প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সহ সব বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে, আমি জানি না আওয়ামী লীগের পর আর কোনো বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে, আমার জানা নেই, কিন্তু উনি বলেছেন যে আওয়ামী লীগ সহ সব বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তার দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা মানে দেশের বাংলাদেশে ভবিষ্যতে বিভেদের বীজ বপন করা। এটি একটি ব্যাপার। এটি আপনি কি মনে করেন? গুম প্রসঙ্গ নিয়ে তিনি কথাই বলেননি, যেটি হচ্ছে সবচেয়ে বড় একটি প্রসঙ্গ থাকার কথা ছিল। সো এই দুটি প্রসঙ্গে আপনার মন্তব্য? ধন্যবাদ হাবিব। প্রথমত কথা হচ্ছে যে আমরা সবাই মনে করি যে আমার দলটা হচ্ছে সবচেয়ে বড় দল। বড় দলের সংজ্ঞাটা কি, বড় সংজ্ঞাটা কি? আপনি কি জনসংখ্যার দিক থেকে বড়, নাকি আপনার কাজের দিক থেকে বড়? তা আপনি যদি জনসংখ্যার দিক থেকে নিজেকে বড় মনে করেন, তাহলে হিসাব করে দেখতে হবে যে বিএনপি এবং বাংলাদেশে যতগুলো মেজর পার্টি আছে যেগুলো ম্যাটার্স করে, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এদের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স 5 থেকে 6% বেশি হবে। এরা হয়তো কেউ 35, কেউ হয়তো 36, কেউ হয়তো 40, এরকম আছে। এখন এর মাঝখান থেকে যদি মানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করেন যে তার দল বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে নির্বাচন বৈধ হবে না, এই কথাটার বৈধতা বা কে দিবে? এটা যে নির্বাচন হলো না, এটার বৈধতা কে দিবে? সেটা নির্বাচন হবার পর আমরা বলতে পারবো যে বিশ্বে কেউ তাকে স্বীকার করলো না, আওয়ামী লীগ নাই তাই নির্বাচন হয় নাই, এরকম বলা হলো। আওয়ামী লীগের সময় বিএনপি ছাড়াও নির্বাচন হচ্ছে, উনি তখন বলছেন যে বিএনপি যদি না আসে আমরা কি করতে পারি? এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, অনেকগুলো কারণ আছে, এটা পক্ষে না বিপক্ষে নিষিদ্ধ হলো কি বেঠিক হলো, এটা আরেক ধরনের আলোচনা, আরেক প্রেক্ষাপট। তবে আমি মনে করি যেহেতু আপাতত মানে বলা হয়েছে নিষিদ্ধ, এবং আওয়ামী লীগকে যদি ইলেকশন কমিশনার যদি মনে করে তারা ভোটে প্রতিযোগিতা করতে পারবে না, এটা সরকারের দায় দায়িত্ব, এটা ইলেকশন কমিশনের দায় দায়িত্ব মূলত, মানে দৃশ্য। অতএব সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে ইলেকশন হবে কি হবে না, এটা ইলেকশনের পরের রেজাল্টে আমরা বলতে পারবো। এটা হচ্ছে মূল কথা। এবং আমি মনে করি যে বাংলাদেশে আসলেও কখনোই তেমন কোনো ফেয়ার ইলেকশন হয় 72 থেকে আরম্ভ করে এই আপনার 2024 পর্যন্ত কখনোই কোনো ফেয়ার ইলেকশন হয় নাই। আগামী 10 বছরেও
বাংলাদেশে ফেয়ার ইলেকশন কতটা হবে এটা ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, এবং দর্শকদের কাছ থেকে কিছুক্ষণ পরে বিদায় নিব। আপনারা দুজনই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষে কিছু কথা আমি তুলে ধরতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এখন এই বক্তব্যটি দিলেন, তার কারণ হচ্ছে, অন্যতম একটি কারণ বলে আমি মনে করি, সেটি হচ্ছে নভেম্বরের 13 তারিখে তার বিচারের রায় বের হবে, এবং বিচারের রায় খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। এবং সেই কারণে তিনি আন্তর্জাতিক মাধ্যমে একটি সাফাই গাচ্ছেন, এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে তিনি কিন্তু প্রতিদিনই সচল আছেন, এটা আমরা জানি না। গুম খুনের ব্যাপারে উনি কোনো কথা বলেননি, যেটা সবাই জানেন। আয়না ঘরের কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, গুম খুনের কথা আপনারা সবাই জানেন, কিন্তু উনি কেন স্বীকার করবেন? উনি স্বীকার করলেও কিছু যায় আসে না, না করলেও যায় আসে না। নির্বাচন প্রসঙ্গে উনি কথা বলেছেন যে তার দলের অংশগ্রহণ যদি না থাকে তাহলে এটা ফেয়ার নির্বাচন হবে না। তার সময়ে কেন তারা অন্যান্য দলকে অংশগ্রহণ করতে দেননি? এখন তিনি এই কথাটি বলছেন ভারতের সরকারের সাথে সুর মিলিয়ে। এই কথাটি ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে এসেছে যে বাংলাদেশের ইলেকশন শুড বি ইনক্লুসিভ। বাবা, তোমরা কি এই কথা বলার ব্যাপারে? আপনারা জানেন ভারত এই হাসিনা গভর্নমেন্টের পতনের পর বিভিন্নভাবে বাংলাদেশকে অপদস্থ করার রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে করে আসছে, এবং সেটি অব্যাহত আছে এখন। আমি মনে করি আগামী ইলেকশন যেটি হবে, এটি অন্যান্য যে কোনো ইলেকশনের চেয়ে অনেক গুণে ফেয়ার হবে, এবং বড় বড় সব কয়টি দল, আওয়ামী লীগের কথা বলতে পারছি না কারণ এটি তাদের সিদ্ধান্ত, অংশ নেবেন। এবং জনগণ, আমি আশা করছি বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে, স্পেশালি যারা ইয়াঙ্গার জেনারেশন আছে, অংশ নেবেন, এবং তার মাধ্যমে একটি নতুন অধ্যায় রচিত হবে। আমি তাই মনে করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।